এডুকেশন এমিনেন্স 2024-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। এখানে আমরা যতজন রয়েছি আমরা প্রত্যেকেই কম বেশি বিখ্যাত লেখক লিউ সিজনের উপন্যাস পড়েছি নিশ্চয়ই, দ্য থ্রি বডি প্রবলেম, যেখানে মুখ্য চরিত্র ওয়াং মিয়াও, ওনার একটা প্রশ্ন, আশ্চর্য প্রশ্ন ওনাকে বারবার ভাবিয়ে তোলে, বিজ্ঞানের শেষ কোথায়, নাকি সে অবিনশ্বর? যদি অবিনশ্বর হয়ে থাকে তাহলে তার শেষে কি চরম প্রলয় নাকি ক্রমিক মঙ্গলময় সৃষ্টি? ওয়াং তো তার উত্তর পাইনি, তবে আমরা বহু অজানা প্রশ্নের উত্তর পেয়েছি কৃত্রিম বুদ্ধিমত্তার দৌলতে। আজ তাই নিউজ 18 বাংলার এডুকেশন এমিনেন্স 2024-এ আমাদের আলোচনার বিষয় শিক্ষায় গুরুত্ব পাক কৃত্রিম মেধা। আরও একবার আমি প্রিয়াঙ্কা আলোচনাটা শুরু করার আগে আলাপ পর্ব সেরে নিই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার সৌরভ অধিকারী, চিফ অপারেটিং অফিসার, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর অরিত্র বন্দ্যোপাধ্যায়, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি, সুপ্রিম নলেজ ফাউন্ডেশন। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর পার্থ সরকার, প্রিন্সিপাল, জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, কল্যাণী। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর সৈকত চ্যাটার্জি, ডিরেক্টর, সনকা এডুকেশনাল ট্রাস্ট গ্রুপ অফ ইনস্টিটিউশনস, এবং আমাদের সঙ্গে রয়েছেন মিসেস কস্তুরী কেজরিওয়াল, সিওও, আদিত্য একাডেমিক গ্রুপ অফ স্কুল। আপনাদের প্রত্যেককে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আজকের আলোচনা শুরু করা যাক। আমরা দেখেছি হয়তো কারোর ইচ্ছে ছিল, বহুদিন ইচ্ছা যে তিনি লেখক হবেন বা ইচ্ছা আছে ফ্যাশন ডিজাইনার হবেন, কিন্তু বুঝতে পারছেন না যে কিভাবে শুরু করবেন। ওনার এই অজানা প্রশ্নের উত্তর কোথাও না কোথাও কৃত্রিম বুদ্ধিমত্তার দৌলতে কিন্তু তিনি সাহায্য পেয়েছেন। শুরুতেই তাহলে আমি স্যার আপনার কাছে যাব, ডক্টর পার্থ সরকার, যে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে শিক্ষার সাথে সম্পর্কিত? এই যে জিনিস, এই যে টপিক, দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে এখন খুব প্রচলিত, আর আমরা এটা নিয়ে অনেকটা চিন্তিত কিভাবে আমরা এটাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। আর শিক্ষাক্ষেত্রে বলতে গেলে এই জিনিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দু রকম ইউজ হতে পারে। সেটা একটা হচ্ছে ডেলিভারি অফ দ্য কন্টেন্ট, আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফেয়ার্স। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফেয়ার্সে যদি আমরা এআই প্রচলিত করি তাহলে অনেকটা সময় টিচারদের বাঁচে, যেটাতে তারা পড়ানোর জন্য সময় পায় ছেলে মেয়েদের। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারটা বলছি, তার মধ্যে কিন্তু অনেক ছোট ছোট জিনিস আছে। যেরকম আপনার ধরুন স্টুডেন্ট ইভ্যালুয়েশন, পেপার ইভ্যালুয়েশন, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ক্যালকুলেশন, স্টুডেন্টসের রেজাল্ট নিয়ে অ্যানালিসিস, এই সমস্ত জিনিস কিন্তু ওর মধ্যে চলে আসে। সাথে সাথে এই জিনিসটা যখন ছেলে মেয়েদের অভিভাবকদের কাছে পৌঁছায়, তারাও কিন্তু একটা ক্লিয়ার পিকচার পায় যে তাদের ছেলেমেয়েরা কীভাবে প্রোগ্রেস করছে। আরেকটা দিক হলো যেটা আপনার কন্টেন্ট ডেলিভারি, তাতে কিন্তু আমরা পার্সোনালাইজড টিচিং ওপরে ফোকাস করতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে। তো বেসিক্যালি আমার জানাতে বা আমরা যেটা এইভাবে শিক্ষাক্ষেত্রে কিন্তু এআইকে উপযোগ করতে পেরেছি এই অবধি। একেবারে আমি এবার প্রফেসর অরিত্র বন্দ্যোপাধ্যায়ের কাছে একবার জানতে চাইবো যে কোন কোন ভাষা, মানে কোন কোন প্রোগ্রামিং ভাষা শেখা উচিত, শেখাটা কোথা থেকে শুরু করতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে? দেখুন, আমাদের প্রথম ল্যাঙ্গুয়েজ যেটা জানা উচিত সবারই পাইথন। এখন সি, পাইথন, এই বেস নলেজটা খুব থাকা উচিত সবারই। আর তারপর আস্তে আস্তে পাইথনের ডিফারেন্ট ফ্রেমওয়ার্কস তাদের জানা উচিত, এবং অ্যানালিটিক্সের পার্টগুলো তাদের আরও বেশি কালচার করা উচিত। তাতে তাদের কী হবে, তাদের মানে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং অ্যাপ্লিকেশনস তৈরি করতে তাদের সুবিধা হবে। এছাড়া তাদের ধরুন তাদের যে কোনো ধরুন অগমেন্টেড রিয়েলিটি বা কোনো একটা যে কোনো রকম মানে মেশিন ড্রিভেন, যেগুলো আমাদের যে অ্যাক্টিভিটিগুলো অলরেডি হিউম্যান মানে ভাবতে পারে, কিন্তু তার একটা আমার আর্টিফিশিয়ালি থিঙ্কিং দরকার, সেই রেসপেক্টে তারা করতে পারবে। তো আমার মনে হয় পাইথন দিয়ে শুরু করা উচিত, পাইথনের অ্যাডভান্স লেভেলটাও টাচ করা উচিত,
এবং তার সঙ্গে ডিপ লার্নিং এবং এমএল এটা জানা উচিত, এবং যদি প্রয়োজন হয় দেন রোবোটিক্স পার্টটাতেও এক্সপ্লোর করা উচিত। একেবারে। এবং আমি প্রফেসর ডক্টর সৈকত চ্যাটার্জির থেকে একবার একটু জানার চেষ্টা করি যে আমরা 2024-এ দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গা থেকে কি মনে হয় না যে কৃত্রিম বুদ্ধিমত্তা বদলে দিতে পারে ভবিষ্যতের জীবনযাত্রা? একদমই সঠিক। আমি সেটাই বসে ভাবছিলাম যে আমরা সবাই এখানে কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছি, বাট এই যে কিছুক্ষণ আগে প্যানেলে একটা ডিসকাশন হচ্ছিল প্রি কোভিড অ্যান্ড পোস্ট কোভিড সিচুয়েশন, তো এই পোস্ট কোভিডে আমরা দেখছি যে টেকনোলজির অ্যাপ্লিকেশনস স্পেশালি ইন দি ফিল্ড অফ এডুকেশন প্রচণ্ড মাত্রায় বেড়ে গেছে, এবং তার মধ্যে একটি মেজর জায়গা নিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই কী পরিবর্তন আনতে চলেছে? দেখুন, আমার যেটা পার্সোনালি মনে হয় যে কোনো টেকনোলজি খারাপ বা ভালো বলে তাকে কিন্তু লেবেলিং করা যায় না। ইট টোটালি ডিপেন্ডস আপন হাউ ইউ ইউজ ইট। এবার এই যে পরিবর্তন আনতে চলেছে সেটা কিন্তু নিশ্চিত, আমরা চাইলেও সেটা ঠেকাতে পারবো না। মানে দেয়ার আর টু গ্রুপস নাও অল ওভার দি ওয়ার্ল্ড। একদল হয়তো এগেনস্ট দি অ্যাপ্লিকেশন অফ দিস টেকনোলজি, একদল হয়তো in for. But whether you are against or for, can you prevent the disruption? এই টেকনোলজি যে আসছে ঢুকছে প্রতিটি ফিল্ডে ইনক্লুডিং এডুকেশন, এটা কি আমরা স্টপ করতে পারবো? তো সেইটা একটা বড় প্রশ্ন। এবার তারপরে জিনিসটা হচ্ছে যে এ যদি এডুকেশন সিস্টেমে ঢোকে তাহলে এডুকেশন সিস্টেমে কি পরিবর্তন আসতে চলেছে। কিছু বলছেন লোকজন যে ট্র্যাডিশনাল স্কুল সিস্টেম বন্ধ হয়ে যাবে, টিচার্স উইল বি আউট অফ দেয়ার জবস, নো নিড অফ টিচার্স, ওকে। অ্যান্ড আলটিমেটলি যে একটা প্যানেল ছিল যে জ্ঞান শিক্ষার জন্য না চাকরির জন্য, সেই যে চাকরির জায়গাটা, দ্য গ্র্যাজুয়েট মার্কেট জব, ইট উইল বি ট্রিমেন্ডাসলি অ্যাফেক্টেড। তো আজকে এই যে প্যানেলে আমাদের সাথে সব আরও এক্সপার্টরা বসে আছেন, তো আমাদের অ্যাকচুয়ালি এই জায়গাটা নিয়ে ভাবা উচিত যে এই যে আমি জিনিসগুলো বললাম এটা কি সত্যি মিসকনসেপশন না এটা সত্যি কি আসতে চলেছে। তো আমার যেটা পার্সোনালি মনে হয় যে দেখুন, ধরুন আমি বলছি বিরিয়ানি বানানো, আমি এবার সিম্পলি ওয়ান অফ দি এআই টুল লেট আস সে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম যে টিচ মি দ্য রেসিপি অফ বিরিয়ানি। সো উই হ্যাভ অ্যান এক্সপার্ট ফ্রম কম্পিউটার সায়েন্স, প্রফেসর অরিত্র, ই ক্যান বেটার টেল। সো অনেক রকম মেনু পাবো, অনেক রকম রেসিপি পাবো, স্টার্টিং ফ্রম হায়দ্রাবাদি এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। বাট ওইটা পেলেই কি আমি বিরিয়ানিটা বানাতে পারবো, হুইচ আই ক্যান সার্ভ টু পিপল অ্যান্ড হুইল বি হ্যাপি? তো আমার যেটা মনে হয় যে ইন্টেলিজেন্স আর ইন্টালেক্ট এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। তো এই যে ইন্টালেক্ট মানে থিঙ্কিং, রিজনিং, ক্রিটিসাইজিং, আস্কিং, এই যে নিউজ 18 বাংলা আজকে এই প্যানেল বসিয়েছে, আমার তো মনে হয় কোনো দরকার ছিল না যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা যায়। কিন্তু কেন? তার মানে উই আর ট্রাইং টু হাইলাইট দ্য ইন্টালেক্ট পার্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এডুকেশনে ইম্পর্টেন্স কত আপনি এক্ষুনি চ্যাট জিপিটি বা কোনো এলএলএম ইয়ে করলে একেবারেই জেনে যাবেন। আপনার প্রসঙ্গ ধরে আমি আসবো মিসেস কস্তুরী কেজরিওয়াল, আপনার থেকে একবার জানার চেষ্টা করি, যেমনটা উনি বললেন যে ইন্টেলেকচুয়ালিটি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুটোর মধ্যে একটা ভারসাম্যতা বজায় রাখলে তখনই কোথাও না কোথাও আমরা এগোবো। সেক্ষেত্রে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা শেখার সুযোগটা, সেটা কিভাবে প্রসারিত করা হবে স্কুলে স্কুলে? তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগে ফার্স্ট থিং যেটা আমার মাথায় এলো, অরিত্র স্যার যখন বললেন পাইথন, মাথায় একটু কিরম যেন একটা হলো, মানে অ্যানাকন্ডা, পাইথন এইসবগুলো মাথায় এলো আর কি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমি যদি এটা জিজ্ঞেস করতাম হোয়াট ইজ পাইথন, আই এম নট টু শিওর আনসারটা কী পেতাম। ইট ইজ আ টাইপ অফ স্নেক অর ইজ ইট আ টাইপ অফ ল্যাঙ্গুয়েজ? হয়তো দুটোই দিত, এবং ওই দুটোকে দেখে আলটিমেটলি আই বিং আ হিউম্যান আমি জাজ করতাম যে আমি কোন উত্তরটা নেব। সো কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, আজকে স্কুল এডুকেশন আমাদের যে এনভায়রনমেন্ট যেটা আছে
সেখানে আমরা প্রথমেই স্টুডেন্টদেরকে বলি, এই কেউ চ্যাট জিপিটি কিন্তু দেখে উত্তরটা দেবে না বা গুগলে সার্চ করবে না। আই সামহাউ ফিল যে আজকের ডেটে দাঁড়িয়ে, আজকের এই প্রি কোভিড পোস্ট কোভিড যেটা আমরা এত আলোচনা করছি, আজকের ডেটে দাঁড়িয়ে বাচ্চাদেরকে এই বাইফিকেশনটা দেওয়া উচিত না। কারণ বাচ্চারা সেটা করবেই। আপনি যতই বলুন যে আপনি চ্যাট জিপিটি ঘাঁটবেন না বা গুগল দেখবেন না, একদম নিজে থেকে লিখবে, পারবেন না আটকাতে, ওরা দেখবেই। তবে আমার মনে হয় শিক্ষক শিক্ষিকারা বা আমাদের মতো যারা লিডার্স বা প্যানেলে আমরা যারা আছি এখানে, এত এমিনেন্ট সবাই বসে আছেন, তাদেরকে বাচ্চাদেরকে এইটা বোঝানো উচিত যে তোমার সেই ক্ষমতাটা থাকা উচিত যে যে উত্তরটা তুমি পাচ্ছ কোনটা সঠিক সেটা বুঝতে হবে। সেটা বোঝার জন্য কিন্তু আমাদেরকে হাত ধরে ওদেরকে সেই সাহায্যটা করতে হবে। কিছুদিন আগেই আমি আরেকটি প্যানেলে সেম এআই নিয়েই কথাবার্তা চলছিল, সেখানে আমাকে এটা জিজ্ঞেস করা হয়েছিল, এআই সামথিং নিউ ইন দিস ওয়ার্ল্ড? লেট মি টেল ইউ, ইট ইজ নাথিং নিউ। The concept was always there. It's a technology and it's a tool for everybody. এই যে রেসিপি বানানোর কথা স্যার বললেন, ইটস আ টুল। আজকে আমি টিভি চালাতে গিয়ে টিভির রিমোটটা নিতে চাই, তবে টিভিটা চলবে। এককালে তো সেই সুইচ টিপে টিভিটা ছিল, এখন রিমোট দিয়ে চলছে। দ্যাটস দি অনলি ডিফারেন্স। আমরা আগে কি করতাম, নিজেরাই হয়তো ওই কিচেনের রান্নার বইগুলো দেখে দেখে হয়তো রেসিপিটা বানাতাম, শিখতাম। এখন কি করছি, ওই মোবাইল ফোনটা ধরে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে নিচ্ছি। কিন্তু ওই 1 সেকেন্ড পরে যদি নুনটা দেন, ওটা যে খারাপ হয়ে যেতে পারে টেস্টটা, সেই বুদ্ধিটা কিন্তু আমাদের এখান থেকেই আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে দিচ্ছে না। সো বাচ্চাদেরকে এই বাইফিকেশনটা বোঝানো ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমার মনে হয়, আমি আমার অর্গানাইজেশনের তরফ থেকেই এটা বলবো, আদিত্য গ্রুপে আমরা এটাকে খুব খুব ইম্পর্টেন্স দিই। আমরা বাচ্চাদেরকে বলি না যে না, ইউ উইল নট ফলো চ্যাট জিপিটি অর ইউ উইল নট ফলো দ্য গুগল প্ল্যাটফর্ম। আমরা বলি কিভাবে প্রশ্নটা করবে। সো এই প্রশ্ন করার স্কিলটা শেখানো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে আমরা আজকে কথা বলছি, অ্যান্ড আই থিঙ্ক প্রস অ্যান্ড কনস অ্যাজ স্যার সেড সবারই থাকে। I am always on the for of artificial intelligence and so is my organization. আমি আপনার প্রসঙ্গ ধরেই আসবো মিস্টার সৌরভ অধিকারী আপনার কাছে। যেমনটা উনি বললেন যে আমরা টুল দেখে একটা আইডিয়া পাবো, কিন্তু নিজস্বতাটা তো সেখানে রাখতে হবেই। সেই জায়গা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা যাতে গবেষণার মাধ্যমে কোনোভাবে সেটাকে ওভাররাইড না করে যায়, তার জন্য শিক্ষার্থীদের কি করা উচিত? অত্যন্ত সময় উপযোগী একটা প্রশ্ন এটা, যে জবে থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা কথা বলতে শুরু করেছি, তার একটু পুরানো দিনে যদি আমরা ভাবি, তাহলে আমরা জানবো যে একদম লৌহপ্রস্তর যুগ থেকে আজকের যুগের মানুষের যে উত্তরণ ঘটেছে, প্রত্যেকটাই কিন্তু ঘটেছে বিজ্ঞান এবং টেকনোলজির হাত ধরে। বিজ্ঞান এবং টেকনোলজির হাত ধরে আমরা যখন নতুন নতুন ধরনের পথে এগিয়েছি, তখন এই ধরনের কিন্তু প্রশ্ন বা এই ধরনের আলোচনার মধ্য দিয়ে কিন্তু আমাদের যেতে হয়েছে। সেটা শিল্প বিপ্লব হতে পারে, বা পরবর্তীকালে কম্পিউটারের আবিষ্কার হতে পারে, বা কম্পিউটারের ব্যবহার হতে পারে, বা আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আর কিছুই নয়, একটা সময়ের ডাক। এই সময়ের ডাককে কিন্তু আমাদের প্রত্যেককে গ্রহণ করতে হবে, এবং এই সময়ের ডাকের ওপর ভিত্তি করেই কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনসের সাথে আমাদের কিন্তু মানিয়ে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনসগুলোর মধ্যে যেরকম চ্যাট জিপিটি থাকছে, সেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ক্লাউড কম্পিউটিং থাকবে, তেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর বায়োস্ট্যাটিস্টিক্স থাকবে, তেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর স্মার্ট ফার্মিং সিস্টেম থাকবে। তাই সমস্ত ক্ষেত্রেই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতে শুরু করবে। ম্যানুয়ালিটির দিক থেকে যত আমরা কিন্তু অটোমেশনসের দিকে গেছি, তত কিন্তু কম্পিউটারের ব্যবহার বেড়েছে। আর আজকের দিনে যখন কম্পিউটারকে আমরা আরও স্মার্টের দিকে এগোবো, তখন কিন্তু যখন আমরা আমাদের দিনে আজকে প্রযুক্তির ব্যবহার আরও বেশি করে করব, তখন কিন্তু এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নির্ভর করে আমরা নতুন নতুন কিন্তু গবেষণা ক্ষেত্র, নতুন নতুন কিন্তু অ্যাপ্লিকেশন ফিল্ডের আমরা জন্ম দেব। সেটা রোবোটিক্সের ক্ষেত্রে হতে পারে, সেটা ড্রোন টেকনোলজির ক্ষেত্রে হতে পারে, স্মার্ট হাইগ্রিড সিস্টেমসের ক্ষেত্রে হতে পারে, হসপিটালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে হতে পারে, হসপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে হতে পারে, কিংবা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে
হতে পারে বা লিটারেচারের ক্ষেত্রে হতে পারে। আজকে চ্যাট জিপিটি কিন্তু একটা নতুন ধরনের লিটারেচারের জন্ম দিচ্ছে, বা আপনারা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একটা নতুন ধরনের লিটারেচারের কিন্তু আপনারা জন্ম দিচ্ছেন। বা মার্কেটিংয়ের ক্ষেত্রেও যদি আপনারা দেখেন যে ট্র্যাডিশনাল যে সমস্ত মার্কেটিং টুলসকে আমরা ব্যবহার করতাম, এআই এসে যাওয়ার ফলে কিন্তু ডিফারেন্ট মার্কেটিং টুলস আসছে, যেটাকে আপনি বিজনেস ইন্টেলিজেন্স বলতে পারেন, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বলতে পারেন, যে জিনিসগুলোকে আপনারা যে কোনো নামেই আপনারা ডাকুন না কেন, প্রযুক্তির হাত ধরে কিন্তু এআই একটা নতুন ধরনের সময়ের দিকে আমাদের কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই এআই আর কিছুই নয়, যেরকম একটা সময় বিজ্ঞান আমাদের নতুন ধরনের পথ দেখিয়েছিল, এআইও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা নিউ এজ টেকনোলজিস, যার ব্যবহার এবং যার গবেষণা প্রত্যেক দিন আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। একেবারে। এবং প্রফেসর অরিত্র বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে আসবো। যেমনটা উনি বললেন চ্যাট জিপিটির কথা, আমরা দেখেছি গত ডিসেম্বর মাসে যখন এই প্ল্যাটফর্মটি রিলিজ করে, জানুয়ারি মাসে তার ব্যবহারকারীর সংখ্যা প্রায় 10 কোটি ছাড়িয়ে গেছে। মানে মানুষ ঝাঁপিয়ে পড়েছে, যা তথ্য প্রযুক্তিতে রেকর্ড বলা যেতেই পারে। কেন মানুষ এইভাবে ব্যবহার করলো, মানে একেবারে 10 কোটি ব্যবহারকারী ইউজার শুধুমাত্র 1 মাসের মধ্যে? দেখুন, এর আগে আমরা সবাই সার্চ করতো গুগলে, খুব স্বাভাবিক। কিন্তু চ্যাট জিপিটি আমাদের কী দিচ্ছে, গুগল আমাদের অনেকগুলো লিঙ্ক দিচ্ছে, যেখান থেকে আমরা একটা লিঙ্ক চুজ করে আমরা সার্চ করছি। বাট চ্যাট জিপিটিতে আমরা ডাইরেক্ট কোয়েশ্চেন করতে পারছি, কোনো একটা কোয়েশ্চেনটা যত প্রপার হবে তত আমি প্রপার অ্যান্সার পাবো, ঠিক আছে? এবং একটা প্রবলেম স্পেসিফিক কোয়েশ্চেন থাকলে সেই প্রবলেমটাও একদম জাস্টিফাইডভাবে এটা সলভ করেছে চ্যাট জিপিটি। সেই জন্য চ্যাট জিপিটির মানে অনেক বেশি অ্যাপ্লিকেশনটা অনেক বেশি সবার মধ্যে ছড়িয়ে গেছে। এর একটা বড় দিক। আমি চ্যাট জিপিটি ছাড়াও বলতে চাই, ধরুন যারা রাইটিং অ্যাসিস্ট্যান্স লাগছে, তাদের এআই রাইটার বা কুইলবট, যেটা খুব বেশি ইউজ হয় ইন কন্টেন্ট রাইটিং, ইন রিসার্চ পেপার রাইটিং, ইন থিসিস রাইটিং, ইন এভরি রাইটিং, গ্রামারলি, যেটা আমাদের গ্রামাটিক্যাল মিস্টেক্স আমাদের ক্লিয়ার করতে ইউজ হয়। বাট এইগুলো সবই কিন্তু ইউজ হচ্ছে অ্যাজ আ হিউম্যান অ্যাসিস্ট্যান্স। মাথায় রাখতে হবে সমস্তটাই কিন্তু ইউজ হচ্ছে অ্যাজ আ হিউম্যান অ্যাসিস্ট্যান্স, নট রিপ্লেসিং দ্য হিউম্যান। সো অল অ্যাবাউট অ্যাসিস্টিং দ্য হিউম্যান টু ডু সামথিং। তো আমাদের মেন মাথায় রাখতে হবে যাতে যেন ইথিক্যাল অ্যাসপেক্ট অফ এআইটা আমাদের বজায় রাখি, অ্যান্ড এআইয়ের বায়াসনেসটা যেন আমরা ঠিক রাখি। স্যার, আপনার থেকে আরও একটা বিষয় জানার চেষ্টা করি এই জায়গা থেকে, যে এই যে চ্যাট জিপিটি নিয়ে আমরা আলোচনা করছি, এবং আজকের আমাদের আলোচনার বিষয় যে শিক্ষায় গুরুত্ব পাক কৃত্রিম বুদ্ধিমত্তা, সেক্ষেত্রে চ্যাট জিপিটি ভবিষ্যতে কোন কোন সেক্টরে ইম্প্যাক্ট ফেলবে? দেখুন, চ্যাট জিপিটির এখন আরও ভার্সন অনেক বেরিয়ে গেছে, 4.0 এসে গেছে। তো চ্যাট জিপিটি ছাড়াও কিন্তু আরও অনেক রকম এআই বেস টুলস আছে। তো সমস্ত টুলস মানে আপনার মিডিয়া সায়েন্সে, আপনার ধরুন মাল্টিমিডিয়া অ্যানিমেশন গ্রাফিক্সে, আপনার ডায়াল আছে, আপনার মিড জার্নি আছে, আরও অনেক রকম টুলস আছে। সেখান দিয়ে আপনার একটা অ্যাবস্ট্রাক্ট আর্ট জেনারেশন, আপনার কন্টেন্ট জেনারেশন, ভিডিও, মিউজিক, এনিথিং, এনি অ্যাসপেক্ট, বা আপনার কোনো একটা পিকচার জেনারেশন, তো সব কিছুতেই কিন্তু আমাদের এআই ছাপ ফেলবে। একদমই। এবং আমরা দেখেছি আগ্রহ যেমন বাড়ছে, আশঙ্কাও তো তার দ্বিগুণ বাড়ছে। আপনার কাছে আসবো কস্তুরী কেজরিওয়াল, যে এই যে আশঙ্কা কিসের না, আমরা দেখছি যে ভয়েস ক্লোন করা হচ্ছে, আমরা দেখছি যে ডিপফেক ভিডিও হচ্ছে, সেটা কিভাবে প্রভাবিত করছে? সেটাকে কোথাও না কোথাও তো একটা সীমারেখা টানা প্রয়োজন সেই জায়গায়। এই যে বললাম প্রস অ্যান্ড কনস সব কিছুরই থাকে। আজকে আমরা যখন সবাইকে আমি যদি এখন বলি কটা বাজে একটু দেখে বলুন, আপনারা সবাই মোটামুটি ওই ফোনটা তুলেই বলবেন। ঘড়িটা আর খুব কম লোকই দেখে আজকাল। তো সব কিছুরই একটা প্রস অ্যান্ড কনস থাকে। টেকনোলজি রেভলিউশন হয়েছে, আমরা সব কিছু দিয়ে এত অ্যাডভান্সড হয়েছি। তবে একটা কথা সবাইকে জিজ্ঞেস করতে চাই, আমরা কজন এখন বাড়ি গিয়ে ঢোকার আগে অ্যালেক্সাকে মনে করি না বা সিরিকে মনে করি না? হে অ্যালেক্সা, হোয়াট ইজ দ্য টাইম? হে সিরি, ক্যান ইউ কল দিস নাম্বার? এই ডিপেন্ডেন্সিটা কিন্তু আমরা কেউ মানা করতে পারি না। হ্যাঁ, এবার অ্যালেক্সাকে আপনি যদি জিজ্ঞেস করেন, ভুল করে বলে দেন সিরি হোয়াট ইজ দ্য টাইম, অ্যালেক্সা রেগে যায়। এরকমও আমরা কিছু রিলস আজকাল দেখতে পাই ইনস্টাগ্রামে। কিন্তু ডিপ ফেক বা কোনো কিছু কপি করা, চিটিং করে কপি করা, ডেফিনেটলি আমি সেটার পক্ষপাতী নই। বাট এটাও দেখতে হবে যারা এইসব করছে তাদের মাথার ভিতরে কি চলছে। আলটিমেটলি কিন্তু একটা মানুষই সেটা করছে, এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজে নিজে থেকে করছে না। তো আমার মনে হয় যারা বা যে সংস্থারা এইসবগুলো করছে, যে জন্যই করছে, হয়তো আলটিমেটলি পয়সা কামানোর জন্য করছে বা সেলিব্রিটি হওয়ার জন্য করছে,
তাদের একটুখানি ভাবনা চিন্তাটাকে পাল্টাতে হবে। এবং যতই যাই হোক ডিপ ফেক খুব একটা দিন আমার মনে হয় না থাকতে পারবে। যদিও আমি একটা আর্টিকেল পড়ছিলাম আগের দিন, যেখানে হলিউডের সেলিব্রিটিসরা বলছে আমাদের বোধহয় আর শুটিং করতে হবে না, হলিউড বন্ধ হয়ে যাবে অ্যান্ড অল অফ দ্যাট। কিন্তু সেটা কি সম্ভব সত্যি? আই ডোন্ট থিঙ্ক সো। মানে যতই যাই হোক, অমিতাভ বচ্চনের গলায় হয়তো সিরি বদলাতে পারবে, সিরির জায়গায় অমিতাভ বচ্চনের গলায় হয়তো আমরা শুনতে পাবো, কিন্তু সামওয়্যার ডাউন দ্য লাইন যারা এইসব করছে তাদের এই অ্যাজ হিউম্যানস হ্যাভ টু রিয়েলাইজ। আশঙ্কাটাও বাড়ছে। আমি Absolutely. ডক্টর পার্থ সরকারের থেকে একবার জানি যে তাহলে আগামী প্রজন্মকে কিভাবে প্রভাবিত করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? টেকনোলজি যেভাবে প্রোগ্রেস করছে আমরা এর অ্যাডভান্টেজ অনেক নিতে পারি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু নজর দিতে হবে যে যারা এই সময়ের ছেলেমেয়েরা, তাদের কিন্তু ভালো খারাপ দুটো দিক ওদের জানাতে হবে। তা নইলে আমাদের জিনিসটা কিন্তু হয়তো কিছু জনের ক্ষেত্রে এরকম হবে, ইট উইল গো টুয়ার্ডস এ ডিভাস্টিং এন্ড। বাট যদি আমরা সবাইদের সেই শিক্ষাদান করতে পারি যে এই জিনিসটা করলে বা এই টেকনোলজি জানলে পরে তোমরা এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবে বা তোমরা এটাকে ধরে রাখতে পারবে, তাহলে কিন্তু আমরা বলবো যে কন্ট্রোল ইন এ কন্ট্রোলড ওয়ে ইউজিং দ্য টেকনোলজি ইজ অলওয়েজ বেটার। অ্যান্ড ওই জিনিসটাই সবাইদের মধ্যে থাকা দরকার যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ বোথ দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড আমাদের রেসপন্সিবিলিটি হয়ে যাচ্ছে এই সময় যে তাদের সেই জিনিসটাকে জানিয়ে দেওয়া বা তাদের সেই টেকনোলজিটা শিখিয়ে দেওয়া, যাতে তারা জানতে পারে যে কিভাবে সেটাকে ইউটিলাইজ করবে। অর্থাৎ আশঙ্কা একাধিক থাকলেও নিঃসন্দেহে বলা যায় যে জীবনের মান উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকল্প নেই, কিন্তু নিয়ন্ত্রণটা আমাদের হাতেই রাখতে হবে, যে আমাদের যে ব্যবহারিক প্রয়োগটা। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমাদের প্রত্যেক অতিথিকে অসংখ্য ধন্যবাদ।